নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ইউসি রিজনিং ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওতে রিজনিংয়ের 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই ধরনের প্রশ্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, সুতরাং ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে আর প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং উত্তরটি আমার সঙ্গে মিলিয়ে নেবে। আজকের প্রথম প্রশ্ন এখানে কি আছে, নিম্নলিখিত সিরিজটি সম্পূর্ণ করুন। আর আমাদের এখানে প্রশ্নচিহ্ন কোথায় দিয়েছে, শেষে দিয়েছে। তাহলে প্রথমে দেখব এখানে 3 থেকে 8 কীভাবে হয়েছে। আমরা যদি 3-এর সঙ্গে 5 যোগ করি তাহলে 8 পাবো। তারপরে কি হয়েছে, 8 থেকে 13। এখন 8-এর সঙ্গে কত যোগ করলে 13 পাবো, 5 যোগ করলে 13 পাবো। তারপরে কি আছে, 13 থেকে 24। এখানে 13-র সঙ্গে কত যোগ করলে 24 পাবো, 11 যোগ করলে। তারপরে আছে 24 থেকে 35। এখন 24-এর সঙ্গে 11 যোগ করলে এখানে 35 পাবো। তারপরে কি আছে, 35 থেকে 40। এখন 35-এর সঙ্গে 5 যোগ করলে 40 পাবো। তারপরে 40 থেকে 45, এখানেও 40-এর সঙ্গে 5 যোগ করলে 45 পাবো। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এখানে প্রথমে দুটি 5 যোগ হয়েছে, তারপরে দুটি 11 যোগ হয়েছে, তারপরে আরও দুটি 5 যোগ হয়েছে। তার মানে এখানে পরের সংখ্যাটি পাওয়ার জন্য কি করতে হবে, এখন শেষে এখানে দুটি 5 যোগ হয়েছে, তার মানে 11 আসবে এখানে। তাহলে আমাদের পরের সংখ্যা পাওয়ার জন্য কি করতে হবে, 45-এর সঙ্গে 11 যোগ করতে হবে। আর 45-এর সঙ্গে 11 যোগ করলে কত পাবো, 56 পাবো। তাহলে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে, এখানে 56 হবে। অপশান বি আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন এখানে কি আছে, 8টা 30 সময়ে ঘড়িতে কত ডিগ্রি কোণ তৈরি হবে। তাহলে এখানে কি দেওয়া আছে, ঘন্টা আর মিনিট দুটি সময় দেওয়া আছে। তাহলে যখন ঘন্টা এবং মিনিট দুটি সময় দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের কোণ বের করার নিয়ম কি, থিটা সমান 11/2 গুণিত মিনিট বিয়োগ 30 গুণিত ঘন্টা সমান, তাহলে এখানে কি হবে, 11/2 গুণিত আমাদের মিনিট কত দেওয়া আছে, মিনিট 30 মিনিট আছে, তার মানে এখানে কত হবে, 30 হবে, বিয়োগ 30 গুণিত এখানে ঘন্টার সময় কত দেওয়া আছে, 8 ঘন্টা বলেছে, তাহলে এখানে কত হবে, 8 হবে, সমান এখানে কত পাবো, 30কে যদি 2 দিয়ে ভাগ করি কত পাবো, এখানে 15 পাবো। 11 আর 15 এদের গুণ করলে কত হবে, 165 হবে, বিয়োগ এখানে কত আছে, 30 গুণিত 8। 30 আর 8 গুণ করলে কত হবে, 3 8 24, 240 হবে। তাহলে এখানে কত পেলাম, 165 বিয়োগ 240, এখান থেকে কত পাবো, -75 হবে। তাহলে এখানে থিটার মান কত পেলাম, 75 পেলাম। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, অপশান বি হবে 75। পরের প্রশ্ন এখানে কি আছে, নির্দিষ্ট সংকেত ভাষায় বিএডিকে 7 এবং এসএপিকে 9 লেখা হয়, সেই ভাষায় বিএএন কিভাবে লেখা হবে। তাহলে প্রথমে দেখব এখানে বিএডি থেকে 7 কিভাবে এসেছে। তাহলে কি আছে, বিএডি, বি এর অ্যালফাবেটে স্থান কত নম্বরে, বি থাকে 2 নম্বরে, আর এ থাকে 1 নম্বরে, আর ডি থাকে 4 নম্বরে। এই সংখ্যাগুলিকে যদি যোগ করি তাহলে কত পাবো, 4 5 6 7, এখানে 7 আসছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এখানে যে অক্ষরগুলি আছে তাদের স্থানের যোগফল এই কোডটি। তাহলে পরে কি আছে, এখানে এস এ পি থেকে 9 হয়েছে, তাহলে এস এ পি, এসের স্থান কত নম্বরে, এস থাকে 19 নম্বরে, আর এ থাকে 1 নম্বরে, আর পি থাকে 16 নম্বরে। তাহলে এদের যদি যোগ করি এখানে কত পাবো, 19 আর 1 20, 20 আর 16 36 হবে। এখানে কি দেওয়া আছে, এস এ পিকে 9 লেখা হয়। এখন এই সংখ্যাটি থেকে আমরা 9 কিভাবে পাবো, এই সংখ্যার যে দুটি অঙ্ক আছে 3 আর 6 এদের যদি যোগ করি তাহলে আমরা 9 পাবো। একইভাবে তাহলে আমরা পরেরটির ক্ষেত্রে দেখব, এখানে কি আছে, বিএএন আছে। তাহলে বিএএন, বি এর স্থান কত, বি থাকে 2 নম্বরে, আর এ থাকে 1 নম্বরে, আর এন কত নম্বরে থাকে, এন থাকে 14 নম্বরে। এই সংখ্যাগুলিকে যোগ করলে কত পাবো, 14 আর 1 15, 15 2 17, তাহলে এখানে 17 পাচ্ছি। তারপরে আমাদের কি করতে হবে, এই সংখ্যাটির যে অঙ্কগুলি আছে এদের আমাদের যোগ করতে হবে। তাহলে 1 আর 7 এদের যদি যোগ করি কত পাবো, 8 পাবো। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, এখানে 8 হবে। অপশান ডি আমাদের সঠিক উত্তর।
পরের প্রশ্ন, এখানে কি আছে? অনুপস্থিত সংখ্যা পূরণ করুন। এখানে প্রশ্ন চিহ্ন এখানে আছে, এখানে কি হবে সেটি বের করতে হবে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? এখানে নিচে এখানে বড় সংখ্যা আছে, তার মানে আমরা দেখব যে এই দুটি সংখ্যা মিলে এই বড় সংখ্যাটি কিভাবে এসেছে। তারপরে দেখব এই দুটি সংখ্যা মিলে এই সংখ্যাটি কিভাবে এসেছে। তারপরে দেখব একইভাবে এই দুটি সংখ্যা মিলে এখানে কি আসবে। তাহলে এখানে 7 আর 8 থেকে 113 কীভাবে এসেছে? আমরা যদি 7-এর স্কোয়ার করি কত পাবো? 49 পাবো। আর 8-এর স্কোয়ার করলে কত হয়? 8 × 8 = 64 হয়। আর এই দুটি সংখ্যাকে যদি যোগ করি তাহলে কত হবে? 9 আর 4 = 13, 6 4 10 আর 1 11 হয়। তার মানে এই যে দুটি সংখ্যা আছে এদের বর্গ করার পর যোগ করলে আমরা এই সংখ্যাটি পাচ্ছি। তাহলে একইভাবে আমরা পরেরটির ক্ষেত্রে দেখব এখানে কি কি আছে। 11 আর 12 আছে। 11-এর স্কোয়ার কত হয়? 11 11 121 হয়। আর 12-এর স্কোয়ার 12 12 144 হয়। এখন এই দুটি সংখ্যাকে যোগ করলে কত হবে? 4 আর 1 5, 4 5 6 আর 2। এখানেও এই দুটি সংখ্যার বর্গ করার পর তাদের যোগ করলে এই সংখ্যাটি আসছে। একইভাবে তাহলে আমরা প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করব। এখানে কি কি আছে? 14 আর 9 আছে। তাহলে 14-এর স্কোয়ার কত হয়? 14-এর স্কোয়ার 196 হয়। তারপরে কি আছে? 9 আছে। 9-এর স্কোয়ার কত হয়? 9 9 81 হয়। এখন এই দুটি সংখ্যাকে যোগ করলে কত হবে? 6 আর 1 7, 8 আর 9 17। এখানে 1 আছে, 1 আর 1 2। তাহলে এখানে কি পাচ্ছি? 277 পাচ্ছি। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশান এ হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে? সম্পর্কিত সংখ্যা নির্বাচন করুন। এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে দেখব এখানে 4912 থেকে 89 কিভাবে এসেছে। তারপরে একইভাবে আমরা বের করব 1681 থেকে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে। এখানে 4912 এই সংখ্যাটি অনেক বড় আছে, আর এখানে 89 ছোট সংখ্যা আছে। তাহলে এখানে কিভাবে করব? এই সংখ্যাটির অঙ্কগুলির সাহায্যে আমরা এই সংখ্যাটির অঙ্কগুলি বের করার চেষ্টা করব। এখানে যদি দেখি, এখানে প্রথম আর শেষ অঙ্ক এদের গুণ করলে আমরা কি পাবো? 4 আর 2 এদের গুণ করলে 8 হবে। আমরা পরের সংখ্যাটির এই অঙ্কটি পাচ্ছি। তারপরে এখানে মাঝের অঙ্ক যদি দেখি, এখানে 9 আর 1 আছে। এদের গুণ করলে আমরা কত পাবো? 9 1 9। এখানে এই সংখ্যাটি এখানে পাচ্ছি। একইভাবে তাহলে আমরা পরেরটির ক্ষেত্রে দেখব। এখানে প্রথম আর শেষ অঙ্ক কি কি আছে? দুটি 1 আছে। 1 আর 1 গুণ করলে কত হবে? এখানে 1 হবে। তারপরে কি আছে? এখানে মাঝের দুটি অঙ্ক কি কি আছে? 6 আর 8 আছে। এদের গুণ করলে কত পাবো? 6 8 48 হবে। তার মানে এখানে পরে কি আসবে? 48 হবে। তাহলে আমাদের প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে? 148 হবে। তাহলে অপশান বি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে? প্রেমা হলো অজয়ের বোন। তাহলে প্রেমা হচ্ছে বোন, প্রেমা স্ত্রী বোঝাচ্ছে, মাইনাস চিহ্ন দিব। আর প্রেমা কার বোন? প্রেমা অজয়ের বোন। তাহলে এরা একই জেনারেশনের, একই লাইনে লিখব এখানে অজয়। তারপরে কি আছে? বিনিতা হলো অজয়ের মা। তাহলে অজয়ের মা কে? অজয়ের মা হচ্ছে বিনিতা। অজয়ের থেকে যেহেতু বিনিতা বড়, তাই বিনিতাকে উপরের দিকে লিখেছি। আর বিনিতা হচ্ছে মা, স্ত্রী বোঝাচ্ছে, মাইনাস চিহ্ন দিব। তারপরে কি আছে? বেঞ্জামিন হলো বিনিতার বাবা। এখন বিনিতার বাবা হচ্ছে বেঞ্জামিন। তাহলে বেঞ্জামিনকে আমরা বিনিতার উপরে লিখব, বিনিতার থেকে বড় যেহেতু, এখানে হবে বেঞ্জামিন। আর বেঞ্জামিন হচ্ছে বাবা, পুরুষ বোঝাচ্ছে, প্লাস চিহ্ন দিব। তারপরে কি আছে? এখানে লীলা হলো বেঞ্জামিনের মা। এখন বেঞ্জামিনের মা হচ্ছে লীলা। তাহলে লীলা বেঞ্জামিনের থেকে বড়, তাহলে লীলাকে আমরা বেঞ্জামিনের উপরে লিখব আরও। আর লীলা হচ্ছে বেঞ্জামিনের মা, এখানে মা স্ত্রী বোঝাচ্ছে, তাহলে লীলাকে আমরা মাইনাস চিহ্ন দিব। এখানে প্রশ্ন কি দিয়েছে? প্রেমা লীলার সাথে কিভাবে সম্পর্কিত। এখানে প্রেমা কোথায় আছে? এখানে আছে। আর লীলা আছে এখানে। অজয়ের বোন যদি প্রেমা হয় তাহলে প্রেমার কে হবে? বিনিতা। প্রেমার মা হবে বিনিতা। আর বিনিতার বাবা হচ্ছে বেঞ্জামিন। তার মানে বেঞ্জামিনের কে হবে? বেঞ্জামিনের নাতনি হবে। আমাদের কি বের করতে বলেছে? লীলার সঙ্গে প্রেমার সম্পর্ক কি। তাহলে এখানে কি হচ্ছে? বেঞ্জামিনের নাতনি হচ্ছে প্রেমা। তাহলে বেঞ্জামিনের মায়ের কে হবে? প্রেমা, প্রপৌত্রী হবে। অপশান সি আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, এখানে কি আছে?
নিচের বিকল্পগুলির মধ্যে কোন চিত্রটি প্রশ্নচিহ্নের স্থানে বসালে সিরিজটি সম্পূর্ণ হবে? এখানে তাহলে প্রথম ছবি থেকে এই দ্বিতীয় ছবিটি কিভাবে এসেছে? এখানে দুটি লাইন ছিল এবং এর তীরটি এই দিকে ছিল আর এরটি এদিকে ছিল। আর পরের ছবির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? এই দুটি তীর একইভাবে আছে এবং এখানে নতুন একটি লাইন যোগ হয়েছে আর এর তীরটি এই ধারে আছে। তারপরে এই ছবি থেকে এই ছবিটি কিভাবে এসেছে? এখানে উপরের এই তিনটি লাইন একইভাবে আছে আগের ছবির মতন, আর এখানে নতুন লাইন যোগ হয়েছে এইটি, আর এর তীর কোন দিকে আছে? এইদিকে আছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? পরের ছবিতে যাওয়ার ক্ষেত্রে এখানে একটি করে লাইন বাড়ছে, আর এখানে তীরগুলি একই দিক বরাবর নেই। এখানে পরপর যখন তীরগুলি আছে আলাদা আলাদা দিকে আছে। তাহলে এখানে পরের ছবির ক্ষেত্রে কি হবে? এখানে 5টি লাইন হবে এইভাবে, আর এর তীরের দিকগুলি আলাদা দিকে থাকবে। প্রথমটি এদিকে আছে, পরেরটি এদিকে হবে, তারপরেরটি এদিকে হবে, তারপরেরটি এদিকে। তাহলে এই 5 নম্বরটি কোন দিকে হবে? শেষেরটি এই দিকে ছিল, তার মানে এটি এই দিকে হবে। তাহলে এরকম ছবি আমাদের কোন অপশানে আছে? অপশান সিতে আছে। অপশান সি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে? বেমানানটি চিহ্নিত করুন। এখানে কি কি আছে? সিংহ, বাঘ, শিয়াল আর চিতা আছে। তাহলে এখানে সিংহ, বাঘ আর চিতা এরা হচ্ছে বিড়াল পরিবারের সদস্য, কিন্তু এখানে শিয়াল বিড়াল পরিবারের সদস্য নয়। তার মানে এখানে বেমানান কোনটি হবে? কোনটি আলাদা আছে? অপশান সি আলাদা আছে। আমাদের সঠিক উত্তর অপশান সি হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে? নিচের গাণিতিক চিহ্নগুলির সঠিক সংমিশ্রণ নির্বাচন করুন যাতে সমীকরণটি সঠিক হয়। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কি করতে হয়? প্রথমে ভাগের কাজ করতে হয়, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ করতে হয়। তাহলে আমরা অপশানে দেখব কোনগুলিতে ভাগ আছে। এখানে ডিতে আছে, সিতে আছে আর এতে আছে। আমরা যদি এখানে শেষে এখানে ভাগ দেই, তাহলে এখানে দেখছি 6কে 17 দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে অপশানে আমাদের সঠিক হবে না। তারপরে এখানে সি যদি দেখি, এখানে ভাগ কোথায় আছে? এখানে আছে। আর এখানে 24কে 3 দিয়ে ভাগ যায়, 3 8 24 হয়। আর সামনের দিকে কি আছে? প্লাস চিহ্ন আছে আর 15 আছে। আর এখানে ভাগের পরে কি ছিল? বিয়োগ ছিল। তার মানে এখানে কি হবে? বিয়োগ 6 হবে সমান 17 হবে। তাহলে এখানে 15 আর 8 এদের যোগ করলে কত পাবো? 23 পাবো। আর 23 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 17 হবে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? এই চিহ্নগুলির সংমিশ্রণটি এখানে সঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশান সি হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে? একটি নির্দিষ্ট সংকেত ভাষায় ইফ ইউ আর লেখা হয় GOSOLU এবং হোয়ার আর ইউ লেখা হয় SOLUGA। এই ভাষায় হোয়ার শব্দের সংকেত কি হবে? এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কি করতে হয়? এখানে যে দুটি সেন্টেন্স দেওয়া আছে এদের মধ্যে দেখব কি কি কমন আছে। তাহলে এই দুটির মধ্যে কি কমন দেখতে পাচ্ছি? এখানে আর শব্দটি দুটি ক্ষেত্রে কমন আছে, আর এখানে ইউ শব্দটি দুটি ক্ষেত্রে কমন আছে। তারপরে দেখতে হয় এখানে যে দুটি কোড দিয়েছে এদের মধ্যে কি কি কোড কমন আছে। এখানে দুটি ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? SO দুটি ক্ষেত্রে কমন আছে, আর এখানে LU দুটি ক্ষেত্রে কমন আছে। তার মানে এখানে কি হবে? এখানে ইফের কোড হবে GO এবং হোয়ারের কোড হবে GA। আর আমাদের কি বের করতে বলেছে? হোয়ার শব্দের সংকেত কি হবে? এখানে হোয়ারের সংকেত কি আছে? GA আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশান এ GA। পরের প্রশ্ন, এখানে কি আছে? যদি 22 মার্চ 2000 বুধবার হয় তাহলে 16 জানুয়ারি 2010 সপ্তাহের কোন দিন হবে? এখানে কি দেখতে পাচ্ছি? দুটি তারিখ দেওয়া আছে আর এদের মধ্যে কিছুই কমন নেই। এরকম ক্ষেত্রে আমরা কি করব? এখানে কি দেওয়া আছে? 22 মার্চ 2000 বুধবার ছিল। তাহলে আমরা প্রথমে বের করব এখানে 22 মার্চ 2010 কী বার ছিল। তাহলে এখানে কি আছে? 22 মার্চ 2000 এটি কী বার ছিল? এখানে বুধবার ছিল। আর আমরা প্রথমে কী বার করব? এখানে 22 মার্চ 2010 সালে কী বার ছিল? এখানে তাহলে কি দেখতে পাচ্ছি? দুটি ক্ষেত্রেই তারিখ আর মাস দুটি ক্ষেত্রে সমান আছে।
এখন তাহলে দেখব এখানে যে দুটি সাল দেওয়া আছে 2000 থেকে 2010, এই দুটি সালের মধ্যে কোটি সাল আছে আর কোটি লিপ ইয়ার আছে। তাহলে এখানে সাল কোটি পাবো 2000 থেকে 2010, তার মানে এখানে 10টি সাল পাবো। আর লিপ ইয়ার কত পাবো? এখানে 2000 সালকে আমরা লিপ ইয়ার ধরবো না, কারণ এখানে মার্চ মাস থেকে বলেছে। আর লিপ ইয়ার কোন মাসের কারণে হয়? ফেব্রুয়ারি মাসের 29 তারিখের কারণে হয়। তাহলে 2000 সালের পরে কোন সালে লিপ ইয়ার হয়? 2004-এ লিপ ইয়ার হয় আর 2008-এ লিপ ইয়ার হয়। তারপরে এখানে 10 আসছে, তাহলে এখানে 10 লিপ ইয়ার নয়। তাহলে এখানে কোটি লিপ ইয়ার পাচ্ছি? 2টি লিপ ইয়ার পাচ্ছি। তাহলে 10 আর 2 এদের যোগ করলে কত হবে? 12 হবে। এখন এই 12কে আমাদের 7 দিয়ে ভাগ করতে হবে। 7 1-কে 7, 8 9 10 11 12, এখানে 5 হচ্ছে। তাহলে এখানে ভাগশেষ কত পেলাম? 5 পেলাম। এই 5কে আমাদের এই বুধবারের সঙ্গে যোগ করতে হবে। বুধবারের সঙ্গে 5 যোগ করলে কত হবে? বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম, এখানে তাহলে সোমবার পাবো। তাহলে 22শে মার্চ 2010 কোন বার পেলাম? সোমবার। তাহলে 22শে মার্চ 2010 এখানে কী বার পেলাম? সোমবার পেলাম। আমাদের কি বের করতে বলেছে? 16 জানুয়ারি 2010 কোন বার হবে? তাহলে 16 জানুয়ারি 2010 কী বার হবে? এখানে তাহলে কি দেখতে পাচ্ছি? দুটি ক্ষেত্রে এখানে সাল সমান আছে। এখন তাহলে কি করব? এখানে যে দুটি তারিখ দেওয়া আছে 16 জানুয়ারি আর 22শে মার্চ, এই দুটি তারিখের মধ্যে কত দিন আছে সেটি বের করতে হবে। এখানে তাহলে 16 জানুয়ারি থেকে 31শে জানুয়ারি, এখানে কত দিন পাবো? এখানে 15 দিন পাবো। জানুয়ারির পরে কোন মাস হয়? ফেব্রুয়ারি মাস হয়। আর এখানে 2010 আছে, তার মানে ফেব্রুয়ারি মাস কত দিনের হবে? 28 দিনের হবে। তাহলে ফেব্রুয়ারি মাসের জন্য কত দিন পাবো? 28 দিন পাবো। আর এখানে মার্চ মাসের কত দিন বলেছে? 22 তারিখ পর্যন্ত, তার মানে মার্চ মাসে কত দিন পাবো? 22 দিন পাবো। এখন এখানে যে 3টি মাস পেলাম, এখানে যে 3টি মাসের যে দিনগুলি পেয়েছি সেগুলিকে আমরা 7 দিয়ে ভাগ করব। এখানে 15কে 7 দিয়ে ভাগ করলে কত পাবো? 7 দুগুণে 14 আর 1-এ 15, এখানে তাহলে ভাগশেষ কত পাবো? 1 পাবো। এখানে 28কে 7 দিয়ে ভাগ করলে কত পাবো? 4 7 28, তার মানে এখানে কোনো ভাগশেষ থাকছে না। তারপরে এখানে কি আছে? 22 ভাজিত 7, 22কে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 3 7 21, 21 22, তার মানে এখানে ভাগশেষ কত পাবো? 1 পাবো। তাহলে এখানে 1 পেলাম। তাহলে এই 3টি থেকে আমরা কত ভাগশেষ পেলাম? 1 আর 1 দুটি ভাগশেষ পেলাম। আমাদের এখানে কি করতে হবে? 22শে মার্চ যে বার ছিল সেই বার থেকে আমাদের বের করতে হবে 16 জানুয়ারি কী বার হবে। তার মানে আমরা এখানে কি করছি? ক্যালেন্ডারের পিছনের দিকে যাচ্ছি। এখানে যেহেতু আমাদের ক্যালেন্ডারের পিছনের দিকে যেতে হচ্ছে, তাই আমরা এই ভাগশেষকে কি করব? এখানে যে বারটি দেওয়া আছে সেখান থেকে ভাগশেষকে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এখানে কি আছে? সোমবার আছে। সোমবারের থেকে 2 বিয়োগ করলে কি হবে? সোমবারের থেকে 2 বিয়োগ করলে এখানে শনিবার হবে। তাহলে আমাদের 16 জানুয়ারি 2010 কী বার হবে? শনিবার হবে। অপশান এ আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে? বিবৃতি আর সিদ্ধান্তের প্রশ্ন দিয়েছে। তাহলে এখানে প্রথম বিবৃতি কি আছে? কিছু ডিম পেঁয়াজ। তাহলে প্রথমে ডিমের বৃত্ত এইভাবে হবে। তারপরে কি বলেছে? কিছু ডিম পেঁয়াজ, মানে এখানে যতগুলি ডিম আছে তার কিছুটা অংশ পেঁয়াজ থাকবে। তাহলে পেঁয়াজের বৃত্ত কিভাবে হবে? এইভাবে হবে। এটি হচ্ছে পেঁয়াজ। তারপরে কি বলেছে? সমস্ত পেঁয়াজ নীল। এখন এখানে পেঁয়াজ আছে, যতগুলি পেঁয়াজ থাকবে সেগুলি নীলের মধ্যে থাকবে। তার মানে নীল কিভাবে হবে? এইভাবে হবে। এটি হচ্ছে নীল। এখন সিদ্ধান্ত কি কি দেওয়া আছে? সমস্ত ডিম নীল। এখানে ডিম কোথায় আছে? এখানে আছে। আর নীল কোথায় আছে? এই জায়গায় আছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? কিছু ডিম নীলের মধ্যে আছে। আর এখানে কি বলেছে? সমস্ত ডিম নীল। তার মানে এই সিদ্ধান্ত এখানে সঠিক নয়। তারপরে কি আছে? কিছু নীল পেঁয়াজ। এখানে নীল কোথায় আছে? নীল আছে এই জায়গায়, আর পেঁয়াজ আছে এখানে ভিতরে। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি? সমস্ত পেঁয়াজ নীলের মধ্যে আছে। তার মানে এই পেঁয়াজের মধ্যেও কিছু নীল আছে। তার মানে কিছু নীল পেঁয়াজ, এই সিদ্ধান্তটি এখানে সঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে?
শুধুমাত্র সিদ্ধান্ত 2 সঠিক আছে, অপশান বি আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, এখানে কি আছে? গঙ্গা অনুপাত গঙ্গোত্রী সমানুপাত গোদাবরী অনুপাত প্রশ্নচিহ্ন। তাহলে এখানে গঙ্গার সঙ্গে গঙ্গোত্রীর কিভাবে সম্পর্ক আছে? তাহলে আমরা জানি যে গঙ্গা নদীর উৎপত্তি হচ্ছে গঙ্গোত্রী। একইভাবে তাহলে দেখব এখানে গোদাবরী নদীর উৎপত্তি কোথায়? গোদাবরী নদীর উৎপত্তি হচ্ছে ত্রম্বক, অপশান ডি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে? নিম্নলিখিত ধারাটি সম্পূর্ণ করুন। এখানে প্রশ্নচিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। তাহলে প্রথমে এখানে এইচ থেকে ইউ এদের মধ্যে যদি ডিফারেন্স দেখি, এদের মধ্যে ডিফারেন্স অনেক বেশি হয়ে যাবে। কিন্তু এখানে যদি এইচ থেকে কে দেখি কত পাবো? এইচ আই জে কে, এখানে +3 করলে কে হবে? আর এখানে কে থেকে এন, কে এল এম এন, এখানেও +3 করলে আমরা এন পাচ্ছি। তার মানে এখানে কি হয়েছে? একটি ঘর পরপর অক্ষরগুলির সঙ্গে সম্পর্ক আছে। এখন ইউ থেকে আর কিভাবে হবে? ইউ থেকে যদি 3 বিয়োগ করি তাহলে আর পাবো, আর থেকে 3 বিয়োগ করলে ও হবে। তাহলে প্রশ্নচিহ্নে কি হবে? এখানে এনের সঙ্গে আমরা 3 যোগ করলে প্রশ্নচিহ্নের জায়গায় কি হবে সেটি পাবো। এনের সঙ্গে 3 যোগ করলে কি হবে? এন ও পি কিউ, এখানে কিউ হবে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হচ্ছে? অপশান সি, কিউ আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, এখানে কি বলেছে? নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন চিত্রটি জন্তু, সিংহ এবং হাতির মধ্যে সঠিক সম্পর্ক দেখায়? তাহলে প্রথমে জন্তুর জন্য একটি বৃত্ত আঁকবো। তারপরে কি আছে? এখানে সিংহ আছে। এখন এখানে সিংহ হচ্ছে জন্তুর মধ্যে পড়ে, তাই এখানে সিংহকে আমরা জন্তুর ভিতরে আঁকবো এইভাবে। তারপরে কি আছে? এখানে হাতি আছে। এখন হাতি আর সিংহ এরা দুটি আলাদা প্রাণী, আর এরা দুজনেই জন্তুর মধ্যে পড়ে, তাই এরা জন্তুর মধ্যে থাকবে এবং আলাদাভাবে থাকবে। তাহলে এইরকম ছবি আমাদের কোন অপশানে আছে? অপশান ডিতে আছে, অপশান ডি আমাদের সঠিক উত্তর হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।